সবকিছু ঠিক থাকলে বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম। ঢাকা বিভাগের জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আরেক প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মনোনয়ন বাতিল ঘোষণা করায় পরিচালক হওয়ার পথে কোনো বাধা নেই তাদের। যদিও এই নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন ফুয়াদ। কাল আপিল গ্রহণ ও শুনানি শেষে নিষ্পত্তি হবে বিষয়টি। জমাকৃত ৫১টি মনোনয়নপত্রের মধ্যে ৪৮টিকে বৈধ বলেছেন রিটার্নিং কর্মকর্তা। কদিন আগেই মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল আর জেলা ক্রীড়া সংস্থায় সাথীরা জাকির জেসির পরিবর্তে নাজমুল আবেদিন ফাহিমকে যুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রিকেট বোর্ড নির্বাচনে এই দুই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র জমা পড়ে আরও একটি। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে লড়াইয়ে নাম লেখান আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, কিন্তু বাছাই শেষে জানানো হয় বাতিল হয়েছে তার মনোনয়নপত্র। ৪৮টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। সেক্ষেত্রে বিসিবির বর্তমান সভাপতি বুলবুল ও সিনিয়র সহ সভাপতি ফাহিমের জন্য রাস্তা পরিষ্কার। ঢাকা বিভাগ থেকে বরাদ্দ 2টি পরিচালক পদ, তাই তাদের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হওয়াটা কেবল সময়ের ব্যাপার। সাকিব আল হাসান যেন আর কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে, সেজন্য বিসিবিকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেবে ক্রীড়া মন্ত্রণালয়। চ্যানেল 24কে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া নিয়ে ভার্চুয়ালি কথার লড়াইয়ে জড়িয়েছেন দুজন। সাকিবও জানিয়েছেন কেন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা পোস্ট দিয়েছেন তিনি। আসিফ মাহমুদ সাকিব আল হাসানের ফেসবুক যুদ্ধ, যার শুরুটা রোববার রাতে সাকিবের এক পোস্টকে কেন্দ্র করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নাম্বার 75। এরপর ক্রীড়া উপদেষ্টা ও সাবেক অধিনায়কের পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে সাকিবকে আক্রমণ করেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা। সোমবার আবারও ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ, যেখানে উপদেষ্টার সাথে সাকিবের কথোপকথনের অংশ তুলে ধরেন। শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসনের সুযোগ নেই, স্পষ্ট জানিয়ে দেন। চ্যানেল 24কে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগকে এখনো ধারণ করে বলেই ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বাস ক্রীড়া উপদেষ্টার। যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন এবং খেলার জন্য চেয়েছেন, ততবার তিনি আমাকে বলেছেন যে ভাই আমাকে জোর করে নমিনেশনটা দেওয়া হয়েছে, আমি রাজনীতির সাথে জড়িত না, আমি শুধু এমপি ইলেকশনটা করেছি, এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলেই আওয়ামী লীগের রাজনীতির সাথেই আষ্টেপৃষ্টে জড়িত, যেটা প্রমাণ আমরা পেলাম। যোগাযোগ করা হয় সাকিবের সাথেও। মত প্রকাশের অধিকার সবার আছে বলে মনে করেন তিনি। সে তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করছে, খেলা দেখছে কিংবা খেলা করছে, তাই না? খেলার সাথে যুক্ত ছিল এবং খুব ভাবেই অতপ্রত ভাবেই যুক্ত ছিল। তো সেখান থেকে একটা সম্পর্ক হয়েছে, তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে। তো সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি। এশিয়া কাপের 17তম আসর একক আধিপত্য দেখিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত। সবচেয়ে বেশি 9টি শিরোপা এখন টিম ইন্ডিয়ার ঘরে। টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি উইকেট, সবকিছুতেই ভারতীয়দের দাপট। কোহিনুর কর্নার রিপোর্ট। ভারতের 9-9, পাকিস্তানের বিপক্ষে টি-20তে 9 ম্যাচে চেস করে শতভাগ জয়। এশিয়া কাপের সবচেয়ে বেশি নিজেদের 9 নম্বর শিরোপা জিতে ভারত মেরে দিল আধিপত্যের সিলমোহর। এই তল্লাটে রাজা একটাই। শেষমেশ ট্রফিহীন বিরল এক সেলিব্রেশনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল টুর্নামেন্টের 17তম আসর। টি-20-র বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এশিয়া কাপে অনুমিতভাবেই তাদের দাপট। তবে এমন একতরফা খেলবে কে জানতো? ন্যূনতম কেউ লড়াই পর্যন্ত করতে পারল না সূর্যা কুমারদের সাথে। শুধু যে আনবিটেন থেকেই চ্যাম্পিয়ন তা নয়, ব্যাটে বলে সব জায়গাতেই চলেছে নীল উৎসব।
এশিয়া কাপে ভারতের ম্যাচ মানেই ছিল অভিষেক ঝড়। পূর্বাভাস থাকলেও ফাইনালে অবশ্য বলেও আসেনি অভিষেকের সেই ঝড়। তবে টুর্নামেন্ট জুড়ে হায়েস্ট রান গেটারের তালিকায় সবার উপরে এই ইয়াংস্টার। 7 ম্যাচে 200 স্ট্রাইক রেটে ব্যাট করে স্কোরবোর্ডে তুলেছে 314 রান। এক ম্যাচ কম খেলে এই লিস্টে 2 নম্বরে লঙ্কান পাথুম নিশাঙ্কা। 6 ম্যাচে তার রান 261। 3-এ পাকিস্তানের সাহিবজাদা। 4-এ ফাইনালের হিরো তিলক ভার্মা। মোটে 4 ম্যাচ খেলেই তালিকার 6 নম্বরে টাইগার ওপেনার সাইফ হাসান। বোলিংয়ে সবার উপরে ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। 7 ম্যাচে 6.27 ইকোনমিতে 17 উইকেট তার ঝুলিতে। সমান ম্যাচে শাহিন শাহ আফ্রিদির উইকেট 10টা। লিস্টের 3-এ সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ। এরপর টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 6 ম্যাচে 7.43 ইকোনমিতে কাটার মাস্টার উইকেট 9খানা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এশিয়া কাপ টি-20 টোটাল ইম্প্যাক্টেও ভারতীয়দের রাজ। 443.6 পয়েন্ট নিয়ে মক ডালে অভিষেক শর্মা। 378 পয়েন্টে কুলদীপ ক্লাসের সেকেন্ড পয়েন্ট। কাল পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের। নানা নতুনত্ব আর চমককে সঙ্গী করে শুরু হচ্ছে 13তম আসর। উদ্বোধনী দিন মাঠে নামবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। গুয়াহাটিতে 2 দলের ম্যাচ শুরু দুপুর 3:30টায়। আর বাংলাদেশের মিশন শুরু বৃহস্পতিবার। 8 দেশ, 2 স্বাগতিক, 5 ভেন্যু, 31 ম্যাচ। অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার। এরপর শুরু নারীদের ওয়ানডে বিশ্বকাপ। 1 যুগ পর আবারও ভারতে বসছে নারীদের বিশ্ব আসর। 2013 সালে সবশেষ বিশ্বকাপ হয়েছিল দেশটিতে। মাঝের 1 যুগে নারী ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আবারও সেই ভারত স্বাগতিক, সঙ্গে শ্রীলঙ্কা সহ স্বাগতিক। এবার রেকর্ড 153 কোটি টাকার প্রাইজ মানি। তাতে পুরুষদেরও টপকে গেছে নারীরা। বিশ্বকাপে 8 দলের একটি বাংলাদেশ। কোনো ম্যাচ না জিতলেও পাবে প্রায় 6 কোটি টাকা। এবার নারীদের বিশ্বকাপে আম্পায়ার, ম্যাচ রেফারি 18 জনই নারী, যাদের একজন বাংলাদেশের সাথীরা জাকের জেসি। ধারাভাষ্যকার তালিকাতেও নারীদের প্রাধান্য। তবে বিশ্ব আসরে পারফরমেন্সে শুধুই অস্ট্রেলিয়ার আধিপত্য। আগের 12 আসরে সর্বাধিক 7 বার চ্যাম্পিয়ন অজিরা, 4 বার ইংল্যান্ড, 1 বার নিউজিল্যান্ড। তবে 2025-এ এসে সেই আধিপত্য ভাঙতে চায় ভারত। এবছর সবচেয়ে বেশি 14 ওয়ানডে খেলেছে হারমানপ্রীত কৌরের দল, জিতেছে 10টিতে। হারমানের বয়স এখন 36। পঞ্চম বিশ্বকাপ খেলার অপেক্ষায় ভারত অধিনায়ক। তবে টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় নিউজিল্যান্ডের সুজি বেটস, তার বয়স এখন 38। মঙ্গলবার 2 স্বাগতিকের লড়াই দিয়ে টুর্নামেন্ট মাঠে গড়ালেও বাংলাদেশের অভিযান শুরু হবে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে, যে ম্যাচ জানান দেবে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ।